বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব, বিএসএফও পয়সার জন্য করে সব। যদি কালকে পর্যন্ত অমিত শাহ বা তার দল দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে স্পষ্টত প্রমাণ হয়ে যাবেন যে অমিত শাহ গোটা দেশ জুড়ে অনুপ্রবেশ নিয়ে যেটা বলেছেন মিথ্যে কথা বলেছেন। কারণ বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ করতে গেলে তো বর্ডার দিয়ে অনুপ্রবেশ হয়, অনুপ্রবেশটা বর্ডার দিয়ে যারা আসে তারা নিশ্চয়ই হেলিকপ্টারে করে আসে না বা প্লেনে করে আসে না, বা এরকম নয় যে বাংলাদেশ থেকে তাদেরকে গুলতি দিয়ে ছুড়ে দিল তারা চলে আসে, সেরকম ব্যাপার নয়। অনুপ্রবেশ যখন হয়, সর্বপ্রথম আমি সর্বোচ্চ সম্মান রেখেই বলছি যে বিএসএফ এর একটা বড় অংশ এই অনুপ্রবেশের সঙ্গে জড়িত থাকে। একটু আমি যদি খুব ভুলে না গিয়ে দেখি 2020 সালে সতীশ কুমার 48 ব্যাটালিয়নে যিনি কমান্ড্যান্ট ছিলেন, তিনি সোনা পাচারের জন্য গ্রেপ্তার হয়েছিলেন। অর্থাৎ যে সোনা পাচার তো বর্ডারেই হয়েছিল। দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন এটা খুব ভালো লাগছে, যে দিলীপ ঘোষ এটা প্রমাণিত করলেন যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যে মিথ্যেবাদী সেটা দিলীপ ঘোষ প্রমাণ করলেন। কারণ আপনি জানেন যে এর আগে অনুপ্রবেশকারীদের নিয়ে বলেছেন চুনচুনকে অনুপ্রবেশকারীদের মারবেন, বা অনুপ্রবেশকারীদের কাজের ফেরত পাঠাবেন, বা অনুপ্রবেশকারীদের ঢুকতে দেবেন না, এটা অনেক কথা বলেছিলেন। হয় দিলীপ বাবু বিজেপিটা করেন না, আর যদি বিজেপি করেন তাহলে যদি কালকে পর্যন্ত অমিত শাহ বা তার দল দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে স্পষ্টত প্রমাণ হয়ে যাবেন যে অমিত শাহ গোটা দেশ জুড়ে অনুপ্রবেশ নিয়ে যেটা বলেছেন মিথ্যে কথা বলেছেন। কারণ বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থাৎ তার অধীনের থাকা একটি বড় সংস্থা, যাদের দেশের সুরক্ষা, যাদের দেশের সীমান্ত রক্ষার সুরক্ষা যাদের, তারা যে দুর্নীতিগ্রস্ত সেই অভিযোগ কে করছেন? আমি আপনি নয়, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন অমিত শাহের দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি। অর্থাৎ দিলীপ ঘোষ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে অমিত শাহের দপ্তর যতই সুরক্ষা কথা বলুক, অমিত শাহের দপ্তরের হাতে বা স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে ভারতবর্ষের বর্ডার সুরক্ষিত নয়, এটা দিলীপ ঘোষ প্রমাণ করলেন। এবং এই যে এটা মারাত্মক অভিযোগ, তার মতো কোথায় দেশের নিরাপত্তা? যেখানে দিলীপ ঘোষ বলছেন, তার নিশ্চয়ই দিলীপ ঘোষ জানেন, কারণ না তো স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে অভিযোগ করার জন্য দিলীপ ঘোষ গ্রেপ্তার করা উচিত। যদি সেগুলো কিছু না হয়ে থাকে তাহলে ধরে নেব দিলীপ ঘোষ যে অভিযোগ করছেন যে অর্থের বিনিময়ে অনুপ্রবেশকারী ঢোকা যায়, তার মানে এটা দিলীপ ঘোষ যদি ব্যবস্থা না নেওয়া হয় ওনার বিরুদ্ধে, তাহলে এটা প্রমাণিত হবে ভারতবর্ষের সীমান্ত সুরক্ষা কার্যত অর্থের উপর দাঁড়িয়ে, ভারতবর্ষের সীমান্ত সুরক্ষা দুর্নীতির উপর দাঁড়িয়ে। দিলীপ ঘোষকে ধন্যবাদ। যে দাবি আমরা বারবার করে বলছিলাম, বিরোধী দল, সমস্ত বিরোধী দলই বারবার করে বলছিল, সেটা দিলীপ ঘোষ প্রমাণ করলেন। অমিত শাহ যদি ব্যবস্থা না নেন তাহলে বুঝে নেব অমিত শাহ দপ্তর এই সঙ্গে জড়িত। এবং আমি আরেকটা দাবিও জানাবো, এই অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে ভারতবর্ষের ভৌগোলিক মানচিত্রকে মানে বদলে দেওয়ার জন্য অমিত শাহের ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। কারণ তার দপ্তর পয়সার বিনিময়ে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে, তার দপ্তর পয়সার বিনিময়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গা ঢোকাচ্ছে। যে রোহিঙ্গার কথা শুভেন্দু অধিকারী বলেন, সেই রোহিঙ্গা যে তার দপ্তর ঢোকাচ্ছেন অর্থের বিনিময়ে, সেটা দিলীপ ঘোষ প্রমাণ করে দিয়েছে। দাদা, দিলীপ ঘোষ যে কথাটা বলেছেন, বিএসএফ এর দিকে যে আঙুলটা তিনি তুলেছেন, পুলিশের দিকেও সঙ্গে সঙ্গে আঙুল তুলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে দেশের সুরক্ষার সঙ্গে যারা জড়িত বিএসএফ, আপনি বললেনও সেই কথাটা, সেই বিএসএফ যদি টাকার বিনিময়ে অনুপ্রবেশ ঘটিয়ে থাকে, তাহলে সেটা দেশের নিরাপত্তা কোথায়, দেশের সুরক্ষা কোথায়? যদি অনুপ্রবেশ ঘটে থাকে, তাদের মধ্যে যে জঙ্গিরা নেই, টেররিস্টরা নেই, এই যে দিল্লিতে ধামাকা হলো, পেহেলগাম হলো, পুলওয়ামা হলো, এই যে এইসবের পিছনে যে অনুপ্রবেশকারীদের ছদ্মবেশ নিয়ে জঙ্গিরা আসেনি, তার নিশ্চয়তা কে দেবে? নেই তো, তার নিশ্চয়ই তো স্বরাষ্ট্র মন্ত্রকে দেওয়ার কথা। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা সীমান্ত যদি অর্থের বিনিময়ে অনুপ্রবেশকারী ঢোকে, তাহলে ধরে নিতে হবে অর্থের জঙ্গিও ঢুকতে পারে। তাহলে কোথায় আমাদের সেফটি? যে অমিত শাহের এবং নরেন্দ্র মোদী যিনি 56 ইঞ্চি ছাতি ফুলিয়ে বলেছিলেন যে ভারতবর্ষে কোনো অনুপ্রবেশকারী হবে না, ভারতবর্ষে কোনো জঙ্গি হামলা হবে না, পরপর আপনি কতগুলো নাম বললেন জঙ্গি হামলার ঘটনা, পরপর জঙ্গি হামলা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে এই প্রধানমন্ত্রীর এবং এই অমিত শাহের যে বুকুনি, তারা যে কোড আনকোড বুকুনি দেন, তারা যে কোড আনকোড বাতেলাবাজ, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে বাতেলাবাজ, সেটা পরপর এই সমস্ত জঙ্গি হামলা প্রমাণ করে দিয়েছে। আপনি ভাবুন তো, দিল্লিতে ঢুকে গেল, কারো খোঁজ হলো না, কোথায় কি আরডিএক্সটা পাওয়া গেল, কারো খোঁজ হলো না। আসলে ঠিক এভাবেই স্বরাষ্ট্র দপ্তরটাকে এভাবেই নিরাপত্তার নাম করে মানুষকে মিথ্যে কথা বলে আসলে কিন্তু ভারতবর্ষের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহের সরকার। এটা আমরা বারবার আগেও বলছি, আমরা এখনো বলছি, ভারতবর্ষ কিন্তু এই সরকারের হাতে সুরক্ষিত নয়। আপনি জানেন ডোকালাম বর্ডার,
সেখান দিয়ে চায়না কিন্তু ঢুকে পড়ছে, অনেক আরো তাদের সীমানা বাড়াচ্ছে, অথচ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিন্তে ঘুমাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বিশেষ কিছু ধর্মের বিরুদ্ধে মানে কি বলবো বিদ্বেষ তৈরি করছে। আসলে এই সরকারটার কাজ হচ্ছে হিন্দু মুসলিম বিভেদ করা, এই সরকারটার কাজ হচ্ছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, এই সরকারটার কাজ হচ্ছে যখনই আপনি উন্নয়নের কথা বলবেন, যখনই আপনি দেখিয়ে দেবেন যে আপনার সরকার উন্নয়নে ব্যর্থ, তখন হয় পাকিস্তানে যাও নয় হিন্দু মুসলিম করো। আসলে একটা আই ওয়াশ চলছে, এই আই ওয়াশটা হচ্ছে ওই যে ফেব্রিকেটেড আই ওয়াশ। দেখবেন কি মানে মুখে ফেস পাউডার মেখে অনেকে সুন্দর সাজে, এই সরকারটা মুখে ফেস পাউডার মেখে সুন্দর সাজছে। আসলে দিলীপ ঘোষ আজকে প্রমাণ করে দিয়েছেন এই সরকারের ভেতরের কালো চিত্রটা কি, এই সরকারের ভেতরের কঙ্কালটা কি অবস্থা, দিলীপ ঘোষ প্রমাণ করে দিয়েছেন। এটা তো আপনি ঠিক কথা বলি, সত্যি তো আমরা আতঙ্কিত দিলীপ ঘোষের এই বক্তব্যের পর। আজকে আমি একজন সাধারণ, ভুলে যান আমি কংগ্রেস প্রতিনিধি, আমি একজন সাধারণ ভারতবাসী হিসেবে আমি আতঙ্কিত যে তাহলে সত্যি অর্থের বিনিময়ে আমার দেশে জঙ্গি ঢুকে যাবে, আর কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় বাতেলা দেবে। এই বাতেলাবাজি বন্ধ করে যে দিলীপ ঘোষ যেটা বলেছেন অর্থের বিনিময়ে মানে অনুপ্রবেশকারী ঢুকছেন, আমি বলবো অমিত শাহ হয় দিলীপ ঘোষকে আজকে গ্রেপ্তার করুন, নয় দিলীপ ঘোষকে বিজেপি থেকে বার করুন, নয়তো স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন, সাথে সাথে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করুন। কারণ ভারতবর্ষের সুরক্ষা তাদের হাতে সুরক্ষিত নয়, তাদের হাতে নিরাপদ নয়, সেটা দিলীপ ঘোষ আজকে হয়তো বলতে গিয়ে প্রমাণ করে দিয়েছেন। দাদা, দিলীপ ঘোষ কি গ্রেপ্তার হতে পারেন তাহলে? উচিত তো। স্বরাষ্ট্র আপনি বিএসএফ এর বিরুদ্ধে বলছেন বিএসএফ অর্থের বিনিময়ে কাজ করছে, তাহলে তো আপনি দেশের সুরক্ষা দিয়ে আঙুল তুলছেন, তাহলে তাকে গ্রেপ্তার করা উচিত। কারণ মানে এখানে তো একটু কিছু বললেই তো গ্রেপ্তার হয়ে যায়, একটু কিছু বললেই মানে সরকারের বিরুদ্ধে একটু খারাপ কথা বললেই তো সাধারণ মানুষ গ্রেপ্তার হয়ে যায়, সাংবাদিকরা গ্রেপ্তার হয়, আপনি যে সাংবাদিক আপনি জানেন সাংবাদিকরা গ্রেপ্তার হয়, অনেকেই গ্রেপ্তার হয়। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ যদি এই ধরনের মন্তব্য করে থাকেন, তাহলে সেইখানে তাহলে কেন দিলীপ ঘোষ গ্রেপ্তার হবে না? অবশ্যই দিলীপ ঘোষ গ্রেপ্তার হওয়া উচিত। এটা তো দেশের সুরক্ষার উপর মানে আঙ্গুল তোলা, দেশের সুরক্ষাকে যিনি আঙ্গুল তুলছেন, তাহলে ধরে নিতে হবে তিনি কোরআনকে দেশদ্রোহী। আর এই সরকারের কথা দেশদ্রোহীদের জেলে যাওয়া উচিত, তাহলে দিলীপ ঘোষ তো কোরআনপুর দেশদ্রোহী, তাহলে অ্যারেস্ট করো দিলীপ ঘোষকে। দাদা, গরু পাচার একটা প্রসঙ্গ আমরা বারংবার শুনেছি এই বাংলার মাটিতে, যে গরু পাচার হয়, সীমান্ত টপকে গরুগুলো বাংলাদেশে পাঠানো হয় এবং তার বিনিময়ে যে প্রচুর টাকা, সেই টাকারও একটা চেন থাকে, মানে অনেক স্টেপে স্টেপে সেই টাকা বড় বড় তাবড় তাবড় নেতা মন্ত্রীদের হাতে যায়। কিন্তু অনুপ্রবেশকারী বা অনুপ্রবেশ যদি টাকার বিনিময়ে ঘটে, সেটারও তো একটা চেন থাকবে যদি হয়ে থাকে। ধর পুরোটাই তো নেটওয়ার্ক বিজনেস, এটা নেটওয়ার্ক বিজনেস। আমরা যেমন এখানে বিভিন্ন নেটওয়ার্ক বিজনেস দেখি, এটা এই অনুপ্রবেশকারী ঢুকিয়ে পয়সা নেওয়া, গরু ঢুকিয়ে পয়সা নেওয়া, সোনা ঢুকিয়ে পয়সা নেওয়া, সব একটা বড় নেটওয়ার্ক। কোথায় কোথায় দিল্লির কোন কোন ঘরে সেই নেটওয়ার্কের টাকা পৌঁছায় সেটা সবাই জানে, সবাই বুঝতে পারছে, মানে এটা মানে লুকিয়ে ব্যাপার না, সবাই জানে। ওই জায়গাগুলোতে নেটওয়ার্কের টাকা পৌঁছাচ্ছে বলেই এই বিএসএফ এর সামান্য যারা কনস্টেবল আছেন বা এই যে সুরেশ কুমার সতীশ কুমারের মতো নেতারা যারা মানে বিএসএফ এর কর্মী, তারা সাহস পাচ্ছে। নাহলে ভাবুন তো, সোনা পাচারের জন্য কমান্ডেন্ট গ্রেপ্তার হলো, তার মানে এটা কিন্তু দিলীপ ঘোষের কথাটা ভুল কথা বলেননি। দিলীপ ঘোষ কিন্তু মানে দিলীপ ঘোষের কথার কিন্তু সত্যতা আছে, কারণ 2020 সালে এই সতীশ কুমার গ্রেপ্তার হয়েছিলেন কেননা সোনা পাচারের জন্য। তার মানে বিএসএফ কিন্তু কোথাও না, আমি আবার বলছি সমস্ত বিএসএফ নয়, আমি আমার সেনাবাহিনীকে স্যালুট করি, আমি আমার সেনাবাহিনীর জন্য গর্বিত, তারা আছেন বলে আপনি এখনো জেগে থাকতে পারছি, নিশ্চিন্তে ঘুমাতে পারছি। কিন্তু তার মধ্যে সমস্ত চালের মধ্যে তো কিছু কিছু পাথর থাকে, এই কাকড় থাকে, এই কাকড়গুলো এই কাজগুলো করছে, এবং এই কাকড়গুলো এই কাজ করার জন্য যে অর্থটা পাচ্ছে, অর্থের ভাগ হয়তো দিল্লি পর্যন্ত পৌঁছেছে, তার জন্য হচ্ছে, এটা তো বাস্তব। কিন্তু সুমন দা, এই যে আপনি বলছেন কাকুর আছে কয়েকজন, বা যদি আমরা নিচুতলার বিএসএফ কর্মীদের কথাও ভাবি, শুধুমাত্র কয়েকজন কনস্টেবল কয়েকজন আধিকারিকের পক্ষে কি এটা সম্ভব টাকার বিনিময়ে তারা অনুপ্রবেশ করাবে আর সেই খবর উচ্চপদস্থ কর্মীদের বা দপ্তরের প্রধানদের কাছে থাকবে না? সেটা কি সম্ভব? কারণ ইন্টেলিজেন্স রয়েছে, দুই দেশের বিষয় যেহেতু রয়েছে, মানে মাথা জানবে না আপনার মানে গোড়ায় বা নিচুতলায় এই ধরনের কাজ হবে, সেটা কি সম্ভব? একটা নাটক ছিল মেরি বাবা, তাতে একটা গান ছিল, কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। এই ভগবানরা নিদ্রায় আছেন দিল্লিতে, যাদের যাদের কাছে এই ভাগ পৌঁছাচ্ছে, সেই ভগবানরা নিদ্রায় আছেন, তারা গোলযোগ সইতে পারছেন না, তাই বলছেন তোমরা লুটে নাও, আমি আমারটা পেয়ে গেলেই হলো। সেই ভাগ বাটোয়ারার ব্যাপার, আমি আমার ভাগটা পেয়ে গেলেই হলো, তারপরে আমি গভীর নিদ্রায় ঘুমাবো, শুধু আমারটা, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট বা আমার যে লোকজনের কাছে, তাদের কাছে আমারটা পৌঁছে গেলেই হলো। কত বড় মানে এটা, কত আমি আবার বললাম, আমি ভারতবর্ষ হিসেবে আমি আতঙ্কিত, আমার দেশ কতটা অসুরক্ষিত, যেখানে একজন প্রাক্তন সাংসদ, একজন বিধায়ক, প্রাক্তন বিধায়ক এবং একজন একটা শাসক দলের রাজ্য সভাপতি, তিনি প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি বলছেন অর্থের বিনিময়ে অনুপ্রবেশকারী বিএসএফ ঢোকাচ্ছে। কতটা আমরা মানে আতঙ্কিত, আশঙ্কিত। তারপরেও আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলবেন, কি বললেন না, চুন চুন করে নাকি অনুপ্রবেশকারীদের পাঠাবেন।
এবার সেই অনুপ্রবেশকারীরা আবার বিএসএফ কে পয়সা দিয়ে ঢুকে যাবে না তো, সেটাও কিন্তু দেখতে হবে। চুনচুন করে উনি তো পাঠিয়ে দিলেন, কিন্তু আবার চুনচুন করে আবার পয়সা দিয়ে আবার সেই অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকে যাবেন না তো। আমরা আতঙ্কিত, আমরা আশঙ্কিত। আমি আবার বললাম, এই স্বরাষ্ট্রমন্ত্রী ইমিডিয়েট পদত্যাগ করুন। এই স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘটনা সত্যি হয়ে থাকে, যদি আমি দুটো কথা বললাম, যদি দিলীপ ঘোষকে গ্রেপ্তার করা না হয়, যদি দিলীপ ঘোষকে বিজেপি থেকে বার করা না হয়, তাহলে ধরে নেব এই সমস্ত চক্র, এই চক্রমে ডাল মে কুচ কালা হয়। এই ডাল মে কুচ কালার যে পেছনে যে মেন কালো, সেই কালোর পদত্যাগ করা উচিত। সেই কালোটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, পদত্যাগ করে দিন, তাহলে বুঝবেন উনি সৎ, ওনার সরকার সৎ। যদি না হয় তাহলে বুঝবে অবশ্যই কুছ তো হ্যাঁ, কুছ কুছ হতা হ্যাঁ। দাদা, আপনি আতঙ্কিত এই ধরনের কথা বলছেন, দেশের সুরক্ষা নিয়ে চিন্তিত, সেই কথাও আপনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় ঘটনা যদি সত্যি হয়ে থাকে বা এমন একটা অভিযোগ হয়েছে যার তদন্ত হওয়া প্রয়োজন বলেও আপনি মনে করছেন, তাহলে কি সামনে শীতকালীন অধিবেশন আছে, প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় কংগ্রেস সংসদে এই বিষয়টা উত্থাপন করবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবি যে আপনি তুলছেন, সেটা কি সংসদের মধ্যেও স্থান পাবে? আসলে দেখুন, সত্যি কথা বলতে এই সরকারকে না পদত্যাগ করতে পারে লাভ নেই, কারণ এই একটা নির্লজ্জ দোকান কাটা সরকার তো কেন্দ্রের সরকারটা। দেখুন, যে সরকার সংবিধান মানে না, যে সরকার বিরোধীদের গুরুত্ব দেয় না, যে সরকার নির্বাচন কমিশন থেকে শুরু করে কার্যত সমস্ত যে স্বয়ংসেবী সংস্থাগুলোকে তাদের পকেটস্থ করে তো তোতাপাখি বানিয়ে দিয়েছে, সেই সরকারকে আপনি মনে করে পদত্যাগ করলে পদত্যাগ করবে? আসলে এই দাবি নিয়ে মানুষকে এগিয়ে আসতে হবে। আমি আবার বললাম, কংগ্রেস দল, তৃণমূল দল, সিপিএম দল, বিজেপি, বিজেডি কে কি বললো ব্যাপার নয়। নিরাপত্তা হানি হলে কিন্তু সাধারণ মানুষের হানি হবে, বাড়িতে আক্রমণ হলে কিন্তু আমার আপনার বাড়িতে আক্রমণ হবে। সুতরাং সাধারণ মানুষকে বুঝতে হবে যে কোন নিরাপত্তাহীন সরকারের কাছে আমরা আমাদের নিজেদের নিরাপত্তাকে, মানে আমরা কাদের হাতে দায়িত্ব দিয়েছি বলুন? মানে যে ব্যাংক কথায় কথায় লুট হয়, সেই ব্যাংকে আমি টাকা রাখতে দিয়েছি, ব্যাপারটা ঠিক সেরকম আর কি। আমি জানি যে মানে এটা মানে অনেকটা সেই চিটফান্ড মতো মনে আছে, সুদীপ্ত সেন, যেসব চিটফান্ড, এই মানে আসলে এই সরকারটা চিটফান্ডের মতো করে চলছে। হ্যাঁ, বেড়াল যে মাছ দেওয়ার মতো। মানে আমি জানি কিন্তু চিটফান্ডে রাখলে আমার টাকাটা লস হবে, কিন্তু টাকা আমি রাখছি। আমরা সেই সরকারের কাছে আমরা নিরাপত্তাটা রাখছি, যেই সরকারের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের কিছু সংখ্যক অফিসার কারোর মদতে, দিল্লি বন্ধ মদতে থাকতে পারে, অর্থের বিনিময়ে অনুপ্রবেশকারী ঢুকাচ্ছে, কালকে হয়তো অর্থের বিনিময়ে জঙ্গি ঢুকাবে, সব পসিবল সরকারের। কিন্তু লোকসভা এই নিয়ে উত্তাল হবে না যে দেশের সুরক্ষা যখন এত বড় প্রশ্নের মুখে, দেশের সুরক্ষার উপর যখন এত বড় প্রশ্ন করা হচ্ছে, টাকার সঙ্গে বিএসএফ এর সম্পর্কের কথা বলা হচ্ছে, তখন দেশের সংসদে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে না? কংগ্রেস কি সেটা করবে? কংগ্রেস কি এই বিষয়টা উত্থাপন করবে? দেখুন, আমি তো কংগ্রেস সংসদীয় দলের সদস্য নই, নিশ্চয়ই আমার দল, দেখুন আমার দল, আমি যে দলটা করি, আমি গর্বের সঙ্গে দলটা করি, কারণ সেই দলটি একমাত্র দল যারা দেশের সুরক্ষার সঙ্গে কোনো আপোষ করেননি, যারা দেশের সুরক্ষা যাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, সেই জায়গাদের নিশ্চয়ই কংগ্রেস করবে। কংগ্রেস তো এই প্রথম তো না, কংগ্রেস এর আগেও করেছে। ভারতবর্ষের নিরাপত্তা যে আমাদের প্রশ্নের মুখে আছে, ভারতবর্ষ যে অসুরক্ষিত, তাই কিন্তু কংগ্রেস একাধিকবার পার্লামেন্টে মন্তব্য রেখেছেন, একাধিকবার পার্লামেন্টে বক্তব্য রেখেছেন, একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চেয়েছেন। কিন্তু ওই যে উনি তো পদত্যাগ করবেন না, ওই যে কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা নিয়েছেন, উনি নিদ্রায় আছেন। যদি উনি নিদ্রা থেকে ভাঙেন, যদি উনি ওনার যদি কানের তুলো সরিয়ে যদি এই সমস্ত কথা ঢোকেন, নিশ্চয়ই পদত্যাগ করবেন। তবে আমি বলতে পারি, কংগ্রেস অবশ্যই দেশের সুরক্ষার সঙ্গে কোনো রকম আপোষ করবে না। দেশের সুরক্ষা হানি হয় এরকম কিছুর সঙ্গে কংগ্রেস কোনোদিন আপোষ করবে না। নিশ্চয়ই আমার নেতা রাহুল গান্ধী, আমার যারা আছেন পরিষদীয় দলের নেতা, সংসদীয় দলের নেতা, তারা নিশ্চয়ই এটা নিয়ে কথা তুলবেন, অবশ্যই তুলবেন। দেশের সুরক্ষার সঙ্গে কংগ্রেস দল আপোষ করেনি, আগামী দিনেও করবে না, আগেও কোনোদিনও।